আমরা সালোক সংশ্লেষ এর আগে দুদিন পড়েছি, আজকে সালোক সংশ্লেষের বাকি অংশটা পড়ছি। সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ কি? সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ কি মনে পড়ে? সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ 12H2O 12 অণু জল, 6CO2 6 অণু কার্বন ডাই অক্সাইড, তার সঙ্গে কি ছিল? সূর্যালোক আর ছিল ক্লোরোফিল। এদের রাসায়নিক বিক্রিয়া কি উৎপন্ন হয়েছিল? C6H12O6, এটার নাম হচ্ছে গ্লুকোজ। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এটাই মেইন উৎপন্ন হয়, গ্লুকোজ। তার সঙ্গে উপজাত পদার্থ হিসাবে গৃহীত কার্বন ডাই অক্সাইড সমায়তনে অক্সিজেন আর 6 অণু জল। এটা ছিল সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ। এই সমীকরণটা থেকে আমি যদি বলা হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য কি কি উপাদান প্রয়োজন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রয়োজনীয় উপাদান সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় উপাদান কি মনে হচ্ছে? একটা হচ্ছে জল হবে, দুই হবে কার্বন ডাই অক্সাইড, জল কার্বন ডাই অক্সাইড। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য সালোক সংশ্লেষ প্রক্রিয়া মানে উদ্ভিদের খাদ্য তৈরি প্রক্রিয়া। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য সম্পন্ন করতে প্রয়োজনীয় উপাদান কি কি উপাদান লাগছে? জল, ওই রাসায়নিক সমীকরণ থেকে বোঝা যাচ্ছে কি লাগছে। জল, H2O জল লাগে, CO2 কার্বন ডাই অক্সাইড লাগে, ক্লোরোফিল লাগে, আরেকটা জিনিস লাগে সেটা হচ্ছে এবং সূর্যের আলো লাগে, সূর্যালোক। এছাড়া যেমন কিছু অনুঘটক দরকার হয়, যেমন RUBP, ADP, এগুলো সব আছে না, ওগুলোও লাগে। এগুলো মেন, এগুলো লাগে। এবার কথা হচ্ছে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য কি কি কাঁচামাল লাগে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় কাঁচামাল, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় কাঁচামাল কাঁচামালের কথা বললে পরে কার কি উত্তর হবে? উত্তর হবে H2O এবং CO2, এই জল এবং কার্বন ডাই অক্সাইড হচ্ছে কাঁচামাল। এবার কথা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে এই যে 4টি উপাদান আছে, এই 4টি উপাদানের ভূমিকা আমাদের জানতে হবে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য 4টি উপাদানের ভূমিকা, যেমন জল। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য এখানে সালোক
সংশ্লেষ সংশ্লেষ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় উপাদান তারপরে উৎস আর ভূমিকা, এই জিনিসগুলো আমি জানবো। সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় উপাদান, কি উপাদান লাগে, তাদের উৎস মানে কোথা থেকে পাওয়া যায়, আর তাদের ভূমিকা, সেই উপাদানটার কি ভূমিকা আছে। প্রথমে আমরা সূর্যালোকের কথা মনে করি। সূর্যালোক যখনই হলো, সূর্যালোকের উৎস কি? সরাসরি সূর্য, এর কোনো বিকল্প কিছু নেই। সূর্যালোকের উৎস হচ্ছে সূর্য। এই সূর্যালোক কি ভূমিকা পালন করে? আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা করিয়েছি, তাদের সূর্যালোকের ভূমিকা দেখিয়েছি। কিরকম? জলের বিশ্লেষণের জন্য ক্লোরোফিলকে উত্তেজিত হতে হয়। জলের বিশ্লেষণের জন্য, ফটোলাইসিসের জন্য ক্লোরোফিলকে উত্তেজিত করতে হয়। সেই কাজটা কে করে? সূর্যালোক করে। কি করেছিলাম? মানে ফটোলাইসিস সম্পন্ন করতে ক্লোরোফিলকে উত্তেজিত করতে হয়। ক্লোরোফিলকে উত্তেজিত করতে হয়। ফটোলাইসিস প্রক্রিয়া, যে জলের বিশ্লেষণ যেটা হয়, তার জন্য ক্লোরোফিলকে উত্তেজিত করতে, ঘটনা সত্যি। এই ব্যাপারে এই কাজে সূর্যালোক শক্তি প্রদান করে থাকে। এক নম্বর কথা। আরেকটা কাজ করে, ওই যে সূর্যের আলো পাতার কোষে থাকা এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট এবং অজৈব ফসফেট মিলে এটিপি অণু তৈরি হয় না? আচ্ছা, এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেটকে এটিপিতে পরিণত করতে কার লাগে? সূর্যালোক প্রয়োজন হয়। এর সঙ্গে তুমি লিখে রাখবে, মানে কি এটিপি অণুর মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তির উপর আবদ্ধ হয়। কথাটা এখানে লিখে রাখি। এটিপি অণুর মধ্যে সৌরশক্তি রাসায়নিক, তোর বন্ধুকে মুখ বন্ধ করতে বল। সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ হয়। কথাটা মুখস্থ করে ফেলি। এটিপি অণুর মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তির রূপে আবদ্ধ হয়। এই রাসায়নিক শক্তি পরে উৎপন্ন খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি রূপে গিয়ে জমা হয়। এই রাসায়নিক শক্তি পরবর্তী সময় কি হয়? উৎপন্ন খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি, জমানো শক্তি হিসাবে গিয়ে সঞ্চিত হয়। এই রাসায়নিক শক্তি পরে এই রাসায়নিক শক্তি কি হয়? পরে উৎপন্ন খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তির রূপে জমা হয়। স্থৈতিক শক্তি রূপে জমা হয়। চলো মুখস্থ করে ফেলি।
ক্লোরোফিল ফটোলাইসিস সম্পন্ন করতে ক্লোরোফিলকে উত্তেজিত করতে হয়। ফটোলাইসিস সম্পন্ন করা মানে জলের বিশ্লেষণ, তার জন্য কি দরকার হয়? সূর্যালোক দরকার হয়। এরপরে সূর্যালোকের পরে আমার বাকি উপাদানগুলোর কথা ভাবি। এরপরে জলের কথা চিন্তা করো। জল, এই জলের উৎসটা কি? জলের উৎস যারা স্থলজ উদ্ভিদ, স্থলজ উদ্ভিদ, একটা উদ্ভিদের নাম করো, স্থলজ উদ্ভিদের নাম করো। একটা স্থলজ উদ্ভিদের নাম কর। স্থলজ উদ্ভিদ আম, কাঁঠাল, জাম, এই উদ্ভিদগুলো যে শুকনো মাটিতে থাকে, যে মাটিতে শুকনো, আমরা যেখানে বাস করছি তার আশপাশে যে গাছগুলো হয়, এগুলো কি? স্থলজ উদ্ভিদ। এই স্থলজ উদ্ভিদের জলের উৎস কি? কথা বন্ধু, স্থলজ উদ্ভিদ এদের জল পায়। স্থলজ উদ্ভিদের জলের উৎস মাটির কৌশিক জল। কৌশিক জল, মাটির কৌশিক জল বলতে কিরকম? আমরা এক একটা মাটির কণা হয়ে যাই, বললাম পুকুর থেকে বা নদী থেকে স্নান করে উঠে এলাম, উঠে এলে পরে আমাদের গায়ের মধ্যে কি জলের একটা আস্তরণ লেগে থাকবে না? গামছাতে মোছা হলো না, বাথরুম থেকে তুই বেরিয়ে এলি না মুছে, তাহলে গায়ের মধ্যে কি থাকবে? জলের একটা আস্তরণ লেগে থাকবে। তো ওটা হচ্ছে কি আমাদের গায়ে কৌশিক জল। এরকম মাটিতে যখনই টবে বা এমনি জমিতে যখন জল দেওয়া হয়, তখন মাটির কণার গায়ে জলের একটা আস্তরণ লেগে থাকে, ওই জলটা শোষণ করে স্থলজ উদ্ভিদ। মাটির কৌশিক জল বলতে ওই জলটা, মাটির কণার গায়ে গায়ে যে জলটা লেগে থাকে ওটা কৌশিক জল। আর যেটা জলজ উদ্ভিদ, জলজ উদ্ভিদ যেগুলো আছে তারা জল পায় কোথা থেকে? জলাশয় থেকে। যেটা মাটির জলের তলায় যে সমস্ত উদ্ভিদ গুলো আছে, শ্যাওলা গুলো, ওগুলো কি মানে জলাশয়ের জল, জলাশয়ের জল। এমন অনেক উদ্ভিদ আছে না জলে আছে না মাটিতে আছে, বায়বীয় উদ্ভিদ। বায়বীয় উদ্ভিদ এক কিছু আছে, বায়বীয় উদ্ভিদ। বায়বীয় উদ্ভিদ, বায়বীয় উদ্ভিদ মনে কর কোন পাথরের গায়ে কোন উদ্ভিদ হয়েছে, কোন পাথরের গায়ে বা কোন বিল্ডিং এর ছাদের কোন কোণার মধ্যে বা কোনো জায়গায় হয়েছে, হ্যাঁ, তা সেখান থেকে ওই সিমেন্ট বালি থেকে কি আর জল পায়? তারা বায়ু, তোমার বায়ুতে যে জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্প থেকে জল নিয়ে নেয়। বায়বীয় উদ্ভিদ জল পায় কোথা থেকে? তোমার বায়ুর জলীয় বাষ্প, বায়ুর জলীয় বাষ্প, বায়ুর জলীয় বাষ্প থেকে ওই জল তারা পেয়ে থাকে। এবার এই জলের ভূমিকাটা কোথায় এটা আমাকে পড়তে হবে। আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা বুঝিয়েছি, ওখানে জলের ভূমিকা কি আছে? জল ভেঙে প্রথমে H+OH- আয়নে পরিণত হয়। OH- আয়ন থেকে একটা ইলেকট্রন বর্জিত হয়ে OH মূলক হয়। 4টি OH মূলক থেকে 1 অণু অক্সিজেন, 2 অণু জল হয়। আরে আমার কথাটা শোন নেবে, যে কথাগুলো বলছি এখন সেটা শোন, এই কথাটার সঙ্গে মিলতে হবে। আমি আগে যেটা পড়ালাম তার সঙ্গে কথাগুলো মিলছে? তাহলে এই যে অক্সিজেন আর জল হলো, এই অক্সিজেন পরিবেশে ছড়িয়ে পড়ে, তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে পরিবেশে অক্সিজেন মুক্ত হয় তার উৎস জল। জল সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হয়
সেই অক্সিজেনের উৎসকে জল, এটা একটা ভূমিকা জলের। এবার ভূমিকা কি লিখবো? তোমার 1 নম্বর, আলোক বিক্রিয়ায় জল ভেঙে কি হয়? H+ এবং OH- আয়নে পরিণত হয়, আলোক বিক্রিয়ায় জল ভেঙে H+ এবং OH- আয়নে পরিণত হয়। OH- আয়ন থেকে কি হয়? পরে অক্সিজেন উৎপন্ন হয় এবং পরিবেশে ছড়িয়ে পড়ে। এটা একটা কাজ করে। জল আরেকটা কাজ করে। জল আরেকটা কাজ কি করে? সালোক সংশ্লেষের ক্ষেত্রে অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করতে সাহায্য করে। অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করতে যে হাইড্রোজেন লাগে, কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করার জন্য যে হাইড্রোজেন লাগে, ওটা ওই জলের হাইড্রোজেন থেকে বেরিয়ে পাওয়া যায়। কার্বন ডাই অক্সাইডকে অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করতে অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করতে যে হাইড্রোজেন প্রয়োজন হয় তা জল থেকে আসে। এই যে জল ভেঙে যে H+ আয়ন হয়েছিল, ওই H+ আয়নটাই তো পরে NADPH এর সঙ্গে যুক্ত হয়ে পরে অন্ধকার দশায় ঢোকে। এটা এই দুটো জিনিস জলের ভূমিকা। আর একটা ভূমিকা আছে, যেমন উদ্ভিদকে সিক্ত রাখতে সাহায্য করে, ভেজা রাখতে, শীতল রাখতে সাহায্য করে। যদি গাছের গোড়ায় জল না থাকে, পাতা নিতিয়ে পড়বে। ওটা এখানে আমার দরকার। আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার ভূমিকা বলছি। ওখানে বাষ্পমোচন যদি না হয়, বাষ্পমোচন হলে পরে অতিরিক্ত জল বেরিয়ে যায়, আর যে জলটা বাকি থাকে ওই জলটা কি করে? গাছকে সতেজ রাখতে সাহায্য করে, গাছটাকে নেতিয়ে পড়তে দেয় না। তো ওটা আমরা এখানে লিখছি না, কারণ আমাদের মেনু কার্ডে কি আছে? সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে এই যে সূর্যালোক, জল, কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফিল এদের ভূমিকা হলো। সালোক সংশ্লেষ প্রক্রিয়া নিয়ে আমরা ভূমিকা বলছি। এটুকু মাথায় ঢুকেছে? তাড়াতাড়ি করো। এরপরে আমরা দেখছি কার্বন ডাই অক্সাইডের ভূমিকা। কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইডের উৎস কি লিখবো? যারা জলজ উদ্ভিদ, স্থলজ বায়ু সবারই পরিবেশের, মানে জলজ উদ্ভিদের ক্ষেত্রে জলাশয়ের জলদ্রবীভূত কার্বন ডাই অক্সাইড, মানে জলজ উদ্ভিদের ক্ষেত্রে জলজ উদ্ভিদ যেগুলো আছে, জলজ উদ্ভিদ মানে শ্যাওলা, এদের ক্ষেত্রে কি হবে? জলে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের উৎস জলজ উদ্ভিদ যেগুলো, জলে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড। আর স্থলজ বায়বীয় উদ্ভিদ যেগুলো আছে, স্থলজ ও বায়বীয় উদ্ভিদ, এদের
এদের ক্ষেত্রে উৎসটা কি হবে? বায়ুমণ্ডল। উদ্ভিদ এদের উৎসটা হচ্ছে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল। এবার ভূমিকা পড়বো আমরা, এই কার্বন ডাই অক্সাইডের ভূমিকাটা কি? সালোক সংশ্লেষ প্রক্রিয়ার উৎপন্ন কি হয়, মানে অন্ধকার দশায় যে তোমার কার্বন অ্যাসিমিলেশন বলে, এটাকে দরকার নেই। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার অন্ধকার দশায় পরিবেশের কার্বন ডাই অক্সাইড ওই আরইউবিপির সঙ্গে যুক্ত হয়ে পিজিএ তৈরি করছে, অর্থাৎ অন্ধকার দশায় যে অঙ্গার আত্তীকরণ হয়, অর্থাৎ কার্বনটা যে উদ্ভিদের দেহে অন্তর্ভুক্ত হয়, সেটা কার্বন ডাই অক্সাইডের জন্যই হয়। অন্ধকার দশায় বা পরিবেশের কার্বন ডাই অক্সাইড আর পাতার মধ্যে থাকা, পাতার স্ট্রোমাতে থাকা তোমার আরইউবিপি, এদের মিলে কি হয়? পিজিএ তৈরি হয়। পিজিএ এর মধ্যে কি হয়? কার্বনটা মানে অঙ্গীভূত হয়ে যায়, উদ্ভিদের দেহের অংশ হতে পরিণত হয়। এই অঙ্গার আত্তীকরণ যেটা হয়, সেই অঙ্গার আত্তীকরণের জন্য কি হয়? কার্বন ডাই অক্সাইড দরকার হয়। মানে অন্ধকার দশায় যে অঙ্গার, এক নম্বর অন্ধকার দশায় যে অঙ্গার আত্তীকরণ হয়, অঙ্গার মানে কার্বন, অঙ্গার আত্তীকরণ হয়, আত্তীকরণ করমূর্ধন্য মরণ আত্তীকরণ হয়, তা CO2 এর কার্বন দ্বারা, CO2 এর কার্বন দ্বারা কার্বন ডাই অক্সাইডের অন্ধকার দশায় যে অঙ্গার আত্তীকরণ, অঙ্গার মানে কার্বন, কার্বন যে আত্তীকরণ মানে অন্তর্ভুক্ত হয় উদ্ভিদের দেহের মধ্যে, সেটা কার্বন ডাই অক্সাইডের কার্বন দ্বারা হয়। এটা একটা ভূমিকা। আর একটা ভূমিকা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্লুকোজ তৈরি হয়, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্লুকোজ তৈরি হয়, গ্লুকোজ অণুর মধ্যে যে অক্সিজেন আছে তার যোগানদাতা কে? জল, কার্বন ডাই অক্সাইডের অক্সিজেন। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্লুকোজ তৈরি হয়, গ্লুকোজের মধ্যে যে অক্সিজেন আছে তার উৎসটা কে? কার্বন ডাই অক্সাইডের অক্সিজেন। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্লুকোজ তৈরি হয়, সেই গ্লুকোজের যে গ্লুকোজ তৈরি হচ্ছে, সেই সেই গ্লুকোজে থাকা অক্সিজেনের উৎস CO2, ঠিক আছে? ক্লোরোফিল, আরেকটা কথা মানে বলতে পারি, এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে ক্লোরোফিলের উৎসটা কি? সবুজ পাতার মেসোফিল কলা। ক্লোরোফিলের উৎস মানে ক্লোরোপ্লাস্ট বললেও হবে, ক্লোরোপ্লাস্ট।
ক্লোরোপ্লাস বা ক্লোরোপ্লাস্টিড বলে দেন, ক্লোরোপ্লাস্টিড বললেও হবে, ক্লোরোপ্লাস বললেও হবে। ক্লোরোপ্লাস্টিড ক্লোরোফিলের উৎস, ক্লোরোপ্লাস সবুজ পাতার, সবুজ উদ্ভিদের ক্লোরোপ্লাস, সবুজ উদ্ভিদের ক্লোরোপ্লাস বা ক্লোরোপ্লাস্টিড। এই ক্লোরোফিলের ভূমিকাটা কি? ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে উত্তেজিত হয়। ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে উত্তেজিত হয়। উত্তেজিত ক্লোরোফিল জলের অণুকে ভেঙে H+OH- আয়নে পরিণত করে। অর্থাৎ জলের যে ফটোলাইসিস ঘটে সে ভূমিকায়, মুখ্য ভূমিকায় কে থাকে? ক্লোরোফিল। ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে, ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে, সূর্যালোকের ফোটন কণা শোষণ করে, ফোটন কণা শোষণ করে, কি হয়? শোষণ করে উত্তেজিত ও তেজময় হয়। উত্তেজিত ও তেজময় হয়। উত্তেজিত ক্লোরোফিল, উত্তেজিত ক্লোরোফিল, অয় ওকার রয় ওকার। উত্তেজিত ক্লোরোফিল কি করে? জলের অণুকে ভেঙে, জলের অণুকে ভেঙে কি করে ভাই? H+OH- আয়নে পরিণত করে, মাইনাস আয়নে পরিণত করে। আরেকটা কাজ করে ক্লোরোফিল, আরেকটা কাজ করে। কি আরেকটা কাজ করে? 2 নম্বর, এই ক্লোরোফিলের জন্য ফটোলাইসিস হচ্ছে। ক্লোরোফিলের জন্য, ক্লোরোফিলের জন্যই এটা লিখি OH- আয়ন তৈরি হয়, আয়ন তৈরি হয়। দাঁড়ি ঘটনা সত্যি। OH- আয়ন থেকে একটি ইলেকট্রন বর্জিত হয়ে কি করে? OH মূলকে পরিণত হয়, মূলকে পরিণত হয়। তাই NADPH এবং H+ আয়ন ও উৎপন্ন ইলেকট্রন মিলে কি করে? NADP হবে এটা, NADPH তৈরি করে। ওই NADPH তৈরি করার জন্য ইলেকট্রন দরকার হয়, এটাই ক্লোরোফিলের জন্যই হবে। এতক্ষণ ধরে আমরা কি বলছিলাম? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে 4টি মূল উপাদানগুলো আছে তাদের উৎস এবং ভূমিকা নিয়ে দেখছিলাম। পরীক্ষায় আসবে সালোক সংশ্লেষের তাৎপর্য লেখো। তাৎপর্য, সালোক সংশ্লেষের তাৎপর্য, এটা লিখবো না, বই থেকে পড়ে নেবে। 1 নম্বর, সালোক সংশ্লেষ প্রক্রিয়া, স্টপ রাইটিং। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি উৎপন্ন খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি রূপে জমা থাকে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ যে গ্লুকোজ তৈরি করে
সেই গ্লুকোজের মধ্যে কি হয়, সৌরশক্তি স্থৈতিক শক্তি রূপে জমা থাকে। কি বললাম, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি উৎপন্ন খাদ্য গ্লুকোজের মধ্যে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি উৎপন্ন খাদ্য গ্লুকোজের মধ্যে স্থৈতিক শক্তি রূপে জমা থাকে। চলো মুক্ত করি। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, সংশ্লেষ প্রক্রিয়ায় প্রক্রিয়ায় সৌরশক্তি কি হয়, উৎপন্ন খাদ্য গ্লুকোজের মধ্যে, উৎপন্ন খাদ্য গ্লুকোজের মধ্যে, গ্লুকোজের মধ্যে স্থৈতিক শক্তি রূপে জমা হয়, স্থৈতিক শক্তি রূপে, স্থৈতিক শক্তি রূপে জমা হয়। মুখস্থ করে ফেলো। উৎপন্ন গ্লুকোজ, উৎপন্ন গ্লুকোজ উদ্ভিদের ফল, গাছে যে ফল হয় সেই ফলের মধ্যে, মূল, পাতা, কাণ্ড, বিভিন্ন স্থানে, বিভিন্ন স্থানে কি করে, শ্বেতসার রূপে জমা করে, শ্বেতসার রূপে জমা করে রাখে, জমা করে রাখে। গ্লুকোজ তৈরি করে, সেই গ্লুকোজটা পরে কি হয়, শ্বেত, চাল গম যেটা আমরা খাই, শ্বেত সার খাই, শর্করা, চাল গম যেটা আমরা খাচ্ছি, আলু, এগুলো কি শ্বেত সার। হ্যাঁ, ওই শ্বেত সার রূপে জমা। প্রথমে গ্লুকোজ, গ্লুকোজ কেমন, এই যে গরমের দিনে সব মা তোকে গ্লাসে গ্লুকোজ গুলো দেবে, জলের মতো, এরকম প্রথমে জলের মতো গ্লুকোজ তৈরি হয়। ওই গ্লুকোজটা পরে ওই সঞ্চয়ী অঙ্গের মধ্যে গিয়ে শ্বেতসার রূপে জমা থাকে। এবার এই উদ্ভিদের তৈরি খাদ্যই বিভিন্ন জীবজগৎ, প্রাণী জগৎরা পেয়ে কি করে বেঁচে আছে। এই সবুজ উদ্ভিদের তৈরি খাদ্য খেয়ে, উদ্ভিদের তৈরি খাদ্য খেয়েই সমস্ত জীবজগৎ বেঁচে আছে। উদ্ভিদের তৈরি খাদ্য খেয়েই, উদ্ভিদের তৈরি খাদ্য খেয়ে, তৈরি খাদ্য খেয়ে, খাদ্য খেয়ে সমস্ত জীবজগৎ বেঁচে আছে, সমস্ত জীব জগৎ বেঁচে আছে। এবার কথা হচ্ছে, উদ্ভিদের তৈরি খাদ্য খেয়ে সমস্ত জীব জগৎ বেঁচে আছে, ব্যাপারটা কিরকম, উদ্ভিদ খাদ্য তৈরি করলো, এটা মনে কর সাপ, গাছে গাছ খায় না, তার ও আছে কি করে, সাপটা খাচ্ছে কাকে, ব্যাঙকে ধরে খাচ্ছে, কীট পতঙ্গ ধরে খাচ্ছে। ওই ব্যাঙটা কি খেয়ে বেঁচে আছে, পোকামাকড়, বিভিন্ন ছোট ছোট পোকামাকড়, পোকামাকড় গুলো কি খেয়ে বেঁচে আছে, ওই ঘাস, গাছের পাতার রস। হ্যাঁ, তার মানে কি সরাসরি না খেলে পরোক্ষভাবে উদ্ভিদই খাচ্ছে। আমরা সব মানুষ সর্বভোগ, সবই খায়, মানে উদ্ভিদকে সরাসরিও খাচ্ছে, আবার উদ্ভিদের তৈরি যে সমস্ত উদ্ভিদদেরকে যারা যে সমস্ত তৃণভোজী প্রাণী আছে তাদেরও খাচ্ছে, খেয়ে মানুষ নিজেদের খিদা মিটিয়ে নিচ্ছে। দেখে, এটা প্রথম হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি স্থৈতিক শক্তির রূপে জমা হয়, অন্য কেউ পারে না, আমরা পারি না, কোনো প্রাণী পারে না। ওরা উদ্ভিদের তৈরি খাদ্যটা নেয়,
যে খাদ্যের মধ্যে কি যে সৌরশক্তি স্থৈতিক শক্তির রূপে জমা থাকে, সেটাকে পরে ওই উৎপন্ন গ্লুকোজের মধ্যে থাকা যে গ্লুকোজ সেটা কি হয় ফল মূল কাণ্ড প্রভৃতি স্থানে শ্বেতসার রূপে জমা হয়ে থাকে। আর সমস্ত উদ্ভিদ তৈরি খাদ্য দিয়ে সমস্ত জীব বেঁচে আছে। 2 নম্বর হচ্ছে পরিবেশে O2 আর CO2 এর ভারসাম্য রক্ষা করে। সাম্য রক্ষা করছে, ভারসাম্য রক্ষা করছে। কিরকম ভাবে? পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা করছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া। এদিকে দেখ, এখানে সালোক সংশ্লেষ দেখাচ্ছি। সালোক সংশ্লেষ এটা কোথায় হয়? সবুজ উদ্ভিদের দেহে হয়। আর একটা শ্বসন প্রক্রিয়া দেখাচ্ছি। শ্বসন প্রতিটি সজীব কোষে হয়, উদ্ভিদের দেহ হয়, আমাদের দেহ হয়। শ্বসন পড়াবো পরের দিন সম্ভবত পড়ানো হবে। শ্বসন প্রতিটি সজীব কোষে, যে সমস্ত কোষের প্রাণ আছে সেই সজীব কোষের মধ্যে শ্বসন হয়। এই শ্বসন প্রক্রিয়ার ফলে কি হয়? পরিবেশ থেকে কি নেয়? অক্সিজেন নেয়। আর পরিবেশে ছাড়ে কি? এদিকে তাকা, শ্বসন প্রক্রিয়ার জন্য পরিবেশ থেকে অক্সিজেন নেয়, আর শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড পরিবেশে ছেড়ে দেয়। আমরা পরিবেশে কার্বন ডাই ছাড়ছি প্রতি মুহূর্তে, নিঃশ্বাসের মধ্যে দিয়ে কি করছি? কার্বন। এর ফলে পরিবেশে কার পরিমাণ বাড়ে, কার পরিমাণ কমে? কার্বন ডাই অক্সাইড বাড়ছে, অক্সিজেন কমছে। এই যদি কার্বন ডাই অক্সাইড যদি ক্রমাগত বাড়তে থাকে, কোথাও যেতে হবে না। এই ঘরের দরজা জানলা সব বন্ধ করে যদি আমরা এখানে মানে সকাল থেকে রাত পুরো থাকি, সব হাঁপিয়ে পড়বো। ঘরে কার্বন ডাই অক্সিজেন তো নির্দিষ্ট পরিমাণে আছে। এই ঘরের মধ্যে যদি এবার কার্বন ডাই অক্সাইড যদি ঘর থেকে বেরোতে না পারে, বাইরে থেকে অক্সিজেন না আসতে পারে, তাহলে পরে এই ঘরের মধ্যে কি হবে? ঘরটা বিষাক্ত হয়ে পড়বে। আমাদের যে শ্বসন প্রক্রিয়ার জন্য অক্সিজেন দরকার, সে অক্সিজেন এতে পাবো না। যে কার্বন ডাই অক্সাইড এখানে আমাদের দেহের পক্ষে কার্বন ডাই অক্সাইড বিষাক্ত। এই কার্বন ডাই অক্সাইড যদি আমাদের আবার নাকের মধ্যে ঢুকতে থাকে, তাহলে আবার অসুস্থ হয়ে পড়বো আমরা সব। তো এখানে যেটা হচ্ছে, এই শ্বসন প্রক্রিয়াতে কি হচ্ছে? শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অক্সিজেন দরকার হয়, যেটা পরিবেশ থেকে না হচ্ছে। আর পরিবেশে কি ছাড়া হচ্ছে? এর ফলে পরিবেশে কার পরিমাণ বাড়ে, কমে কার পরিমাণ? সালোক সংশ্লেষ প্রক্রিয়া উল্টো ঘটনা হয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গৃহীত হয়, অক্সিজেন বর্জন করে। তাহলে কি ব্যালেন্স হয়ে গেল না? এটাই বলছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা করে। এটা লিখে ছকটা করে দিলে বুঝে নেবে। তিন নম্বর, সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে বিভিন্ন মানে প্রসাধনী দ্রব্য যেটা বাজারে পাওয়া যায়, বিভিন্ন প্রসাধনী দ্রব্য, বিভিন্ন প্রসাধনী দ্রব্য ও ঔষধ কি ওই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য সম্পন্ন হয়। বিভিন্ন যে প্রসাধনী দ্রব্য আছে, ঔষধ আছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য প্রসাধনী দ্রব্য, যে বিভিন্ন বাড়িতে যে ফার্নিচার গুলো তৈরি করছে, হ্যাঁ, আসবাবপত্র, কাঠের আসবাবপত্র, এই কাঠটা যে উদ্ভিদের দিয়ে মজবুত হয়ে তৈরি হয়েছে, ওই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য হয়েছে। আমরা যে প্রসাধনী দ্রব্য জামা কাপড় পরছি, হ্যাঁ, জামা কাপড়ের যে তুলোটা বা ওই যে ওই রেশম মধ্যে সিল্কের যে কাপড়গুলো পাওয়া যাচ্ছে, এটা তো ওই মদ গুলো করছে। তো মদ তো উদ্ভিদদের খেয়ে ওটা ওর দিয়ে ওই পশমটা তো এইটা তৈরি করেছিল, তো গুটিটা তৈরি করেছিল, যেখান থেকে পরে সিল্কের সুতো তৈরি হবে। পাটের আঁশ থেকে এই জামা কাপড়ের সুতো তৈরি হয়। তুলো থেকে সুতো তৈরি করে, সেই সুতো দিয়ে আমাদের জামা কাপড় তৈরি হচ্ছে।
এগুলো সব প্রসাধনী দ্রব্য তো, এগুলো সব ওই সালোক সংশ্লেষ প্রক্রিয়া থেকেই আসে। আর একটা হচ্ছে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার ফলে তোমার যে বিভিন্ন জীবনদায়ী যে সমস্ত ঔষধগুলো আছে সব সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্যই সেটা সম্ভব হয়ে থাকে। ঠিক আছে, বইটা খুলে একবার পড়ে নাও, সালোক সংশ্লেষের তাৎপর্যটা দেখে নাও। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার তাৎপর্য, আরেকটা বড় তাৎপর্য রয়েছে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার আরেকটি বড় তাৎপর্য আছে, এই যে খনিজ কয়লা, পেট্রোলিয়াম, মানে ডিজেল পেট্রোল যেটা বাজারে আমরা পাচ্ছি, কয়লা পাচ্ছি, এই খনিজ কয়লা বা তেল, এদের মধ্যেও কি আছে? সৌরশক্তি স্থৈতিক শক্তি রূপে জমা আছে। কয়লার মধ্যে সৌরশক্তি স্থৈতিক শক্তি রূপে জমা আছে, যার ফলে কয়লা পোড়াতে গিয়ে কি হয়, ওখান থেকে তাপ বের হয়, তাপ পাওয়া যায়, ডিজেল পেট্রোল পুড়িয়ে তাপ পাওয়া যায়। তাহলে এই যে কয়লার মধ্যে, ডিজেল পেট্রোলের মধ্যে যে শক্তিটা এলো, এটা কি করে কয়লার মধ্যে শক্তিটা এলো কি করে? এই কয়লাটা কি কোটি কোটি বছর ধরে উদ্ভিদ মাটির তলায় চাপা পড়ে গেছিল। কি করে? ভূমিকম্প হয় তো, বিভিন্ন সময় ভূমিকম্প, কোনো একটা বড় পাহাড় যেখানে পুরো গাছে পরিপূর্ণ আছে, যদি ওই পাহাড়টা যদি মাটির তলায় চাপা পড়ে যায়, হয়তো অনেক জায়গায় ভূমিকম্প হচ্ছে, এরকম কোটি কোটি বছর আগে যদি গাছ মাটির তলায় চাপা পড়ে, সেখানে কি হয়েছে? কয়লাতে পরিণত হয়েছে। প্রাণীদেহ চাপা পড়ে মাটির তলায় চাপা পড়ে কি হয়েছে? খনিজ তেলে পরিণত হয়েছে। তাহলে এই যে প্রাণীদেহ বা কয়লা যাই হোক, তোমার এই যে খনিজ যে সম্পদটা যে রয়েছে, জ্বালানির উৎস, তাহলে সালোক সংশ্লেষ প্রোগ্রাম বলবো আমরা, জ্বালানির উৎস হচ্ছে সালোক সংশ্লেষ। জ্বালানির উৎস হলো সালোক সংশ্লেষ। জ্বালানির উৎস সালোক সংশ্লেষ। এরকম ভাবে আমরা যে কয়লা, ডিজেল, পেট্রোল যে জ্বালানিগুলো আছে, কয়লা ডিজেল, পেট্রোল, জৈব আকার জ্বালানিয়াম, কয়লা, ডিজেল, পেট্রোল প্রভৃতি জ্বালানির উৎস হলো সালোক সংশ্লেষ। কেন? কারণ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি হচ্ছে, উদ্ভিদ তার দেহে সৌরশক্তি স্থৈতিক শক্তির জমা রেখেছিল, সেই উদ্ভিদ আকার আয়তনে অনেক বড় হয়েছে, মাটির তলায় কোটি কোটি বছর ধরে চাপা পড়ার ফলে ওই উদ্ভিদ দেহ থেকে কয়লা তৈরি হয়েছে। আবার প্রাণী দেহ মাটির তলায় চাপা পড়ার ফলে পেট্রোল বা ডিজেলে পরিণত হয়েছে। কোটি কোটি বছর ধরে, উদ্ভিদ দেহ মাটিতে চাপা পড়ে কি হয়েছে, তোমার কি কয়লা এবং প্রাণী দেহ চাপা পড়ে, তোমার কি ওই পেট্রোলিয়াম লিখলেও হবে, বা ডিজেল পেট্রোলিয়াম লিখতে হবে।
পেট্রোলিয়াম দ্রব্য তৈরি হয়েছে এটা পড়ে নেব। আরেকটা জিনিস যেটা পড়বো, সালোক সংশ্লেষের মানে পাতাকে উদ্ভিদের রান্নাঘর বলা হয় কেন? পাতাকে উদ্ভিদের রান্নাঘর বলা হয় কেন? পাতাকে উদ্ভিদের রান্নাঘর বলে। রান্নাঘর বলে কেন বলে? পাতাকে উদ্ভিদের রান্নাঘর বলে কারণ দেখো, আমাদের রান্নাঘর একটা আছে, মানুষের সব পরিবারেরই রান্নাঘর আছে আলাদা করে। রান্নাঘর আলাদা কেন নাম আছে? কারণ ওই ঘরটার মধ্যেই আমরা যে খাবারগুলো খাই সেই খাবারটা তৈরি হয়ে আসে। তাহলে উদ্ভিদের খাবার মানে কি? উদ্ভিদের খাদ্য মানে গ্লুকোজ তৈরি। এই গ্লুকোজ তৈরির ব্যাপারটা ওই মূলত পাতার মধ্যে হয়। গ্লুকোজ তৈরির ভূমিকাটা মূলত পাতাতেই হয়, অন্য জায়গায় হয় নাকি? হ্যাঁ হয়। অন্য জায়গায় বলতে যে সমস্ত উদ্ভিদের কাণ্ড সবুজ আছে সেখানে হয়, লাউ কুমড়োতে পুঁই এদের ক্ষেত্রে হবে। আবার যে সমস্ত মূলের মধ্যে ক্লোরোফিল আছে যেমন গুলঞ্চ ওখানে হবে। আবার কাণ্ড পরিমনসার কাণ্ডের মধ্যে সালোক সংশ্লেষ হয়, ফুলের বীচির মধ্যে সালোক সংশ্লেষ হয়। তার মধ্যে বেশিরভাগটাই কি হয়? পাতার মধ্যে। কারণ উদ্ভিদের পাতাটাই সবুজ রঙের। যে কোনো উদ্ভিদের তুমি তাকালে তার পাতাটাই বেশি দেখতে পাবে গাছের মধ্যে। গাছের পাতাই বেশি থাকে তো বেশ। তাহলে পাতাকে উদ্ভিদের রান্নাঘর বলা হয়। কারণটা কি? 1 নম্বর, পাতা চ্যাপ্টা ও প্রসারিত। চ্যাপ্টাটা পাতলা, চ্যাপ্টা আর প্রসারিত মানে ছড়ানো। পাতাগুলো বড় বড় সাইজের হয়, এর ফলে বেশি করে সূর্যের আলো পাতাতে পড়তে পারে। প্রসারিত, এর ফলে বেশি করে সূর্যালোক পাতায় পড়ে। পাতা চ্যাপ্টা ও প্রসারিত, এর ফলে বেশি করে সূর্যালোক পাতায় পড়ে। এটা একটা ব্যাপার। 2 নম্বর, পাতার মধ্যে অনেক শিরা উপশিরা আছে। এর ফলে কি হচ্ছে? মানে মাটি থেকে শোষিত জল সহজেই পাতার বিভিন্ন অংশে সহজেই ছড়িয়ে পড়তে পারে। আবার পাতায় তৈরি খাদ্য ওই শিরার মধ্যে জাইলেম ফ্লোয়েম বলা আছে। পাতার মধ্যে যে শিরা রয়েছে ওই শিরার মধ্যে জাইলেম কলা ফ্লোয়েম কলা রয়েছে। তার মানে মাটি থেকে শোষিত জলটা সহজে পাতার মধ্যে ছড়িয়ে পড়তে পারে, যেটা জলটা দরকার হয় সালোক সংশ্লেষের জন্য। আবার পাতায় তৈরি যে গ্লুকোজ ওই শিরার মধ্যে দিয়ে সহজেই গাছের কোথাও ফল হয়েছে সেই ফলের মধ্যে গিয়ে জমা হতে পারে, মূলের মধ্যে গিয়ে জমা হয়। তাহলে কি পাতায় অনেক শিরা উপশিরা আছে। পাতায় অনেক শিরা উপশিরা আছে। উপশিরা আছে। এর সাহায্যে মাটি থেকে শোষিত জল মাটি থেকে শোষিত জল কি হতে পারে? পাতার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে পারে। শোষিত জল পাতার
বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়ে এবং পাতায় তৈরি খাদ্য, পাতায় তৈরি খাদ্য, পাতায় তৈরি খাদ্য বলতে গ্লুকোজের কথা বলা আছে। গ্লুকোজ বিভিন্ন সঞ্চয়ী অঙ্গে চলে যায়, সঞ্চয়ী অঙ্গে চলে যায়, সঞ্চয়ী অঙ্গে চলে যায়। পাতার মধ্যে অনেক পত্ররন্ধ্র আছে। পাতার মধ্যে কি আছে? অনেক পত্ররন্ধ্র আছে। পাতায় অনেক পত্ররন্ধ্র আছে, পত্ররন্ধ্র আছে। পাতায় অনেক পত্ররন্ধ্র আছে। পত্ররন্ধ্র থাকলে পরে কি হবে? গ্যাসীয় আদান প্রদান সহজ হয়। ওই যে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করবে, বায়ুতে কার্বন ডাই ছাড়বে, তার একটা রাস্তা ওখানে সহজ রাস্তা পেয়ে যায়। অর্থাৎ O2 ও CO2 এর আদান প্রদান সহজ হয়। আর মেইন যেটা থাকছে পাতার মধ্যেই থাকে কি মেসোফিল কলা, যারা সালোক সংশ্লেষের সবচেয়ে বেশি দরকার। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি তোমার স্থান কোথায়? মেসোফিল কলা। সালোক সংশ্লেষ সম্পন্ন করার জন্য দরকার হচ্ছে মেসোফিল কলা, যেটা পাতার মধ্যেই সবচেয়ে বেশি থাকে। সালোক সংশ্লেষের জন্য দরকার কি দরকার? মেসোফিল কলা, মেসোফিল কলা, যা পাতার মধ্যে আছে, পাতায় রয়েছে। বোঝা গেছে? মুখস্থ করো এটাকে।